চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ সহ রয়েছে নানা কর্মসূচি। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় আজ ৫ কার্যদিবসে শেষ হয় বিচার কাজ। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে উড়োজাহাজে সিলেট পৌঁছান তিনি, পরে সড়ক পথে মৌলভীবাজারে যাচ্ছেন। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে বইছে উৎসবের আমেজ। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরে জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সরকার প্রধান। অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ পুরো মাঠ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রধানমন্ত্রীর আজকের সফর নিয়ে আরও জানাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, কেমন দেখছেন সব আয়োজন আর কি বলছেন বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ? যেমনটি বলছিলেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রীমঙ্গলে এসে পৌঁছাবেন, সেটি দুপুর 1টা নাগাদ, এবং এখানে এসে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের যে বিষয়টি সেটি তিনি উদ্বোধন করবেন। এই মুহূর্তে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে যদিও বৈরী আবহাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, তারপরেও কিন্তু এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা তারা এই যে আজকের যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের যে জায়গাটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এর আগে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন সকাল 10:30টায়। এরপর তিনি সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। আজ এই শ্রীমঙ্গলের মিরপুরের ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের মিরপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে তিনি 155টি পরিবারের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণটি সরকারের অন্যতম একটি অঙ্গীকার ছিল, নির্বাচনী অঙ্গীকার, যেটি তারা সরকার গঠনের পর পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করেন। এবং আজকের এই শ্রীমঙ্গলের এই যে ভিক্টোরিয়া স্কুল মাঠ আছে, সেই ভিক্টোরিয়া স্কুল মাঠে 155টি পরিবারের মাঝে সেই ফ্যামিলি কার্ড বিতরণ প্রোগ্রাম শেষ করে তিনি এখান থেকে যাবেন মৌলভীবাজারের উদ্দেশ্যে। সেখানেও তিনি সেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং এরপর বিকালে তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। আজকের এই সমাবেশ ঘিরে আমরা দেখেছি শ্রীমঙ্গলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। তারা যেটি বলছেন, এই ফ্যামিলি কার্ড বিতরণ যেটি রয়েছে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে নারীদেরকে আর্থসামাজিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে যে কর্মসূচি, সেই আর্থসামাজিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, বিএনপি সরকারের যে কর্মসূচি সেটি ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে এবং বাজেটেও কিন্তু এই কর্মসূচির জন্য আলাদা বরাদ্দের জন্য সুপারিশ করা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই এখানকে এসে উপস্থিত হবেন এবং তিনি নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ সৌরভ আপনাকে। শাপলা চত্বর হত্যা মামলায় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় এড়িয়ে জানিয়েছেন উপরের নির্দেশেই সবকিছু করেছেন। তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে 5ই আগস্টের আগে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে মোজাম্মেল বাবু দাবি করেন এসব এআই দিয়ে তৈরি। এর আগে 7ই মে শাপলা চত্বর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়, জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। প্রসিকিউশন বলছে 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন। চট্টগ্রামের বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 3.5 বছরের শিশু ধর্ষণের ঘটনায় করা মামলায় রায় ঘোষণা আজ। বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই মামলার রায় ঘোষণা হবে। মঙ্গলবার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক।
5 কর্মদিবসে এই মামলার সাক্ষ্য গ্রহণ, আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর মধ্য দিয়ে ঘটনার 25 দিনের মধ্যে এই মামলার রায় ঘোষণা এলো। সোমবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামি মনির হোসেন নিজেকে নির্দোষ দাবি করেন, তবে তার পক্ষে কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়নি। সবশেষ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সরকারের জ্বালানি নীতি এখনো বৈষম্যমূলক। জীবাশ্ম জ্বালানিকে অনেক জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য বৈষম্য দূর করে বাজেটে সবুজ জ্বালানি নীতি বাজেটে নেয়ার তাগিদ দিয়েছে সিপিডি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ও চ্যালেঞ্জ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সংবাদ সম্মেলন। এসব কথা বলেন সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে 98% বরাদ্দ জীবাশ্ম জ্বালানি এবং মাত্র 2% বরাদ্দ নবায়নযোগ্য জ্বালানি খাতে দেয়া হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে বরাবরের মতো এলএনজি, কয়লা এবং জ্বালানি তেল আমদানির জন্য তুলনামূলক কম কর ধার্য করা হয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি সঞ্চালনের জন্য গ্রিড আধুনিকায়নের কথা বললেও এই খাতে বরাদ্দ কমানো হয়েছে। সরকারের রাজস্ব কাঠামো এখনো বৈষম্যমূলক, যেটা অনেকভাবেই জীবাশ্ম জ্বালানিকে সহযোগিতা করছে। সকলে এখনো কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এখানে আমরা মনে করি যে সবুজ রাজস্ব নীতি গ্রহণ করা হলে এখানে কি বৈষম্য দূর হবে। হামু উপসর্গে 24 ঘন্টায় সিলেট ও বরিশালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। হামু উপসর্গে সিলেটে আরও 3 শিশু মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামু উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 284 জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 94 জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 91 জন ভর্তি আছেন। আর বিভাগের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন 40 জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওসমানী মেডিকেলে 20টি এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে চিকিৎসকের অবহেলায় রোহিঙ্গা রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। প্রত্যক্ষদর্শী ও এপিবিএন জানায়, মঙ্গলবার রাত 10টার দিকে কুতুপালং ক্যাম্পে ডি ব্লকের বাসিন্দা ইদ্রিস অসুস্থ অবস্থায় আইপিডি হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে ডি ব্লকের বাসিন্দা ও স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা হাসপাতালের কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উখিয়া এপিবিএন এর অধিনায়ক সিরাজ আমিন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।